জাগপার মুখপাত্র অর্থাৎ জাগপার সহসভাপতি রাশেদ প্রধান। আমি জাগপার সেই রাশেদ প্রধান ভাইকে কেন জামাতে ইসলামের মুখপাত্রের কথা বললাম, জামাত যে কথাটি তারা নিজেরা বলতে পারে না সেই কথাটি রাশেদ প্রধানকে দিয়ে বলায়। এটা কি বাস্তব? আসলেই বাস্তব। জামাত এখন বলার চেষ্টা করছিল যে বেগম জিয়ার সন্তান এবং তারেক রহমানকে নিয়ে যে কটূক্তিগুলো রাশেদ প্রদান করছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তাকে নিয়ে যে কটূক্তিগুলো করছেন সেগুলো আসলে মূলত রাশেদ প্রধানের কথা না। আমরা রাশেদ প্রধানকে যতটুকু কাছ থেকে দেখেছি, চিনেছি, বুঝেছি, রাশেদ প্রধান সেগুলো বলার কোনো মানে উনি এই ধরনের কোনো চিন্তা ভাবনা রাখেন না। তাহলে রাশেদ প্রধানকে কে এগুলো বলাচ্ছে, তাই না? রাশেদ প্রধান যেহেতু জামাতের জোটে আছে, জামাত এমন একটা রাজনৈতিক দল, ধরেন তারা আপনাকে ঘায়েল করবে, তো সেই জন্য আপনার ঘর থেকে কাউকে এনে আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। এই রাশেদ প্রধান বিএনপির জোটগত যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তবে সেখানে থেকেও তিনি কিছুটা এদিক সেদিক করার চেষ্টা করেছেন, কিন্তু সেখানে পুরোপুরি পারেন নাই। তাই বিধায় উনি জোট থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে জামাতের জোটে উনি ঢোকেন এবং সেই জোটে এসে তিনি যেভাবে কথাগুলো বলছেন, যেভাবে তিনার শব্দ চয়ন করছেন, সেটা আসলে আত্মঘাতী। আসলে রাশেদ প্রধান কোনোভাবেই নিজের দলের কথা বলছেন না। রাশেদ প্রধান কথা বলছেন হলো জামাতের সুরে, শুধু জামাতের সুরে না, জামাত যে সকল কথাগুলো বলতে চান, তাদের বলার ইচ্ছা, যে সকল কথা জামাত বলার ইচ্ছা প্রকাশ করেছেন কিংবা চিন্তা করেছেন, এই কথাগুলো বিএনপিকে বলা দরকার, এই কথাগুলো সরকারকে বলা দরকার। সেগুলো সরাসরি তারা বললে সেটার কিছুটা ছিটেফোঁটা আজ তাদের গায়ে লাগতে পারে, কিন্তু যেহেতু বিএনপির থেকে বেরিয়ে আসা, বিএনপির জোট থেকে বেরিয়ে আসা রাশেদ প্রধান আছে, তাকে দিয়ে যদি বলানো হয় কেমনটা হয়? এই যে মাস্টার প্ল্যান জামাত করেছে, সেই মাস্টার প্ল্যানের একটা অংশ হলো এই রাশেদ প্রধান। আমি একটা খুব ক্লিয়ার ভাবে বলি, রাশেদ ভাই, আমি আপনাকে বলছি যে দেখেন, আপনি জামাতের মুখপাত্র হিসেবে কাজ করছেন। তারেক রহমানকে আপনি কুলাঙ্গার বললেন, বেগম জিয়ার সন্তানকে আপনি কুলাঙ্গার বললেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তানকে আপনি কুলাঙ্গার বললেন, ভালো কথা, ঠিক আছে, আপনি আপনার মনে চাইছে আপনি বলে ফেললেন। কিন্তু জামাতে ইসলামের রাজনীতি কি আপনি জানেন? জামাতে ইসলামের রাজনীতিটা কি? জামাতে ইসলাম একটা রাজনৈতিক দল, সেটা হলো একটা রিমোট কন্ট্রোল রাজনৈতিক দল, একটা সফটওয়্যারের মতো, কমান্ড দিবে, সাথে সাথে সেটা এক্সিকিউট হবে, বাস্তবায়ন হবে। আজকে যদি ধরেন কোনো এই যে স্বাভাবিক ভালো পরিস্থিতি আছে, হ্যাঁ, সরকার দল কোনোভাবেই সহিংসতায় যাচ্ছে না, কি কারো ওপর জুলুম নির্যাতন করছে না কিংবা প্রশ্রয় দিচ্ছে না, হ্যাঁ, যদি সরকার দল যদি খারাপ অবস্থায় আসতো, কিংবা ধরেন এই সরকার কোনো বিপদে পড়লো, তখন আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠলো, তখন জামাত কি করবে? তারা রিমোট কন্ট্রোলের মতো সফটওয়্যারে কমান্ড দিবে, তারা রিমোটে চাপ দিবে, জামাতের সকল নেতাকর্মী গর্তে হান্দায় যাবে। আগে যেরকম ঢুকে গেছিল, কেউ ছিল না জামাতের আমির ছাড়া, ওই রকম একদম কেউ থাকবে না, একটা মানুষকে আপনি খুঁজে পাবেন না। তখন আপনি রাশেদ প্রধান কি করবেন? আপনি কি জামাতের গর্তে ঢুকবেন? জামাত কি এত বোকা? আপনাকে সেই গর্তে ঢুকাইয়া তারা গ্রেপ্তার হবে, কি তারা হয়রানির শিকার হবে, কি তারাই এই যে এক পরিস্থিতি, সেই পরিস্থিতির শিকার হবে বলে তারা নিজেরা মাথা পেতে নেবে? এরকম কিছু না ভাই। জামাত এমন একটা চিজ যারা নিজেদের ছাড়া অন্য কিছু বোঝে না। যদি জামাতের একজন নেতা, হ্যাঁ, তার আপন ভাই, সে যদি খারাপ অবস্থায় থাকে, তার হেল্পের প্রয়োজন হয়, যদি তার আমিরের নির্দেশ না আসে, তাহলে সে তার আপন ভাইকে হেল্প করে না। সেখানে তো আপনি খালাতো ভাই, আপনাকে কিভাবে হেল্প করবে? আপনি সেখানে তো মামাতো ভাই, আপনাকে কিভাবে সে হেল্প করবে? আপনি তো সেখানে ফুফাতো ভাই, আপনাকে কিভাবে হেল্প করবে? জামাত যে কোনো দেশের পরিস্থিতি খারাপ সময়ে তারা রিমোট কন্ট্রোলের মতো চাপ দিবে, সব জামাতের নেতা কর্মী সব আউট, একজনকে আপনি খুঁজে পাবেন না। এই যে দেখেন না সাদেক কায়েম, 5 আগস্টের পরে বিপি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত সে হলে ছিল ছাত্রলীগ পরিচয়, সে হলে ছিল ছাত্রলীগের পরিচয়, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে ছাত্রলীগের পরিচয়। এই যে ফরহাদ, সে রাজনীতি করছে ছাত্রলীগের পরিচয়। দেখেন ফরহাদ সাদেক কাইমের বিভিন্ন ছবি
সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সে বিভিন্ন সময় আওয়ামী লীগের বড় বড় নেতাদের বাসায় গেতেন কিংবা তাদের অফিসে গেতেন, গিয়া ফুলের শুভেচ্ছা জানিয়ে আসতেন। যখন আমরা বাংলাদেশের রাজনীতি করছি ক্ষমতাসীন আওয়ামী লীগের বিপরীতে, তখন জামাতের নেতাকর্মীরা আওয়ামী লীগের লঙ্গির নিচে ঢুইকা আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলে তারা রাজনীতি করছে। তারা গুপ্ত কিভাবে আওয়ামী লীগের কমিটিতে, তারা আওয়ামী লীগের দায়িত্বশীল তারা হয়ে আছে। এই হলো জামাতের পরিস্থিতি। যখন কেউ কথা বলার সাহস নাই, তখন তারা আওয়ামী লীগের পেটে ঢোকায়। যখন আবরার ফাহাদকে খুন করা হলো, মেহেদী হাসান রবিনের কথা তো আপনারা জানেন। এই যে যার আইনজীবী ছিল শিশির মণি, যাকে রক্ষা করার চেষ্টা করছে, সেই মেহেদী হাসান রনি কে ছিল? সে তো জামাত পরিবারের, সে তো জামাতের সদস্য। তার বাবা জামাত করে, তার চাচা জামাত করে, তার মা এই যে নারী জামাতের সদস্য, ছাত্রী জামাতের সদস্য। এই যে পুরো একটা ফ্যামিলি জামাত করে তারা ভারত বিদ্বেষী আবরার ফাহাদকে হত্যা করলো রিমোট কন্ট্রোলের মাধ্যমে। বুঝেন একটা বিষয়, জামাত কি কখনো আমার আপনার স্বার্থে কাজ করবে মনে হয় আপনার কাছে? আমি প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে যাচ্ছি। মনে হয় না। জামাত নিজস্ব স্বার্থে তারা সেই কাজগুলো করে। আজকে এই যে আমাদের ভাই শরীফ ওসমান হাদি, সে মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে, শহীদ হয়েছে। শরীফ ওসমান হাদি বিএনপির জন্য থ্রেট ছিল? নো, একদম ক্লিয়ার মেসেজ। শরীফ ওসমান হাদি ছিল জামাতের জন্য থ্রেট। সেই জামাত মনে করছে শরীফ ওসমান হাদি যদি বেঁচে থাকে, আর শরীফ ওসমান হাদি যদি তার এই যে কন্টিনিউসলি রাজনৈতিক প্রেক্ষাপট এবং তার প্রতিবাদ এবং তার কণ্ঠস্বর সেটা যদি জারি রাখে, সেটা যদি কোনো প্যাটার্নে কিংবা কোনো ব্যানারের তলে না আসে, যদি কোনো ব্যানারের নিচে না আসে, সেটা জামাতের জন্য সামনের রাজনীতি খুবই ভয়ঙ্কর হয়ে থাকবে, বাধাগ্রস্ত হবে জামাত ইসলাম। সেই জন্য যোগ সদস্যে জামাত ইসলাম তাকে সরিয়ে দিয়েছে। দেখেন একের পর এক জামাত কেন তাদের মুখপাত্র ভাড়া করছে, তাই না? দেখেন একবার ইলিয়াসকে করা হলো, একবার পিনাকিকে করা হলো, এরপর আপনার জামাতের মুখপাত্র করা হলো কিভাবে? অঘোষিতভাবে। কাকে? নাসির পাটোয়ারিকে। এরপর নাসির পাটোয়ারির মার্কেট ডাউন, এখন কাকে করা হলো? রাশেদ প্রধানকে। এই যে আপনারা জামাতের কাছে ব্যবহার হচ্ছেন, মুখপাত্র করা হচ্ছে, অঘোষিতভাবে আপনাদেরকে দেওয়া বলানো হচ্ছে জামাত যে গালিটা দেয়, জামাতের সেই ভয়ঙ্কর চরিত্র প্রতিফলিত করা হয় আপনাদের মুখে। বাস্তবতা এটাই। সেই জামাতকে ডিফেন্স করতে গিয়ে, সেই জামাতকে আপনি সুরক্ষা দিতে গিয়ে আপনার ভবিষ্যৎ রাজনীতি, আপনি জনগণকে কি দিতে চান, জনগণ আপনার কাছে কি প্রত্যাশা করে, সব হারিয়ে আপনি যখন জামাতের মুখপাত্রের মতো কাজ করে যাচ্ছেন, তখন আপনার রাজনীতি দাঁড়াবে কোথায়? আজকে আপনার বাসায় যে ঘটনাটি ঘটেছে সেটা দুঃখজনক। আমরা একদম নির্দ্বিধায় বলতে পারি যে একজন মানুষের বাসায় গিয়ে জুতা নিক্ষেপ করা এটা উচিত নয়, সমীচীন নয়। এটা সামাজিকভাবে দৃষ্টকটর এবং খারাপ দেখায়। আমরা এটা একদম মনে প্রাণে বিশ্বাস করি। দেখেন আপনি যে চিন্তা ভাবনা নিয়ে চলেন, সেই চিন্তা ভাবনা কিন্তু আরও কিছু রাজনৈতিক দল নিয়ে চলে। ধরেন জামাতে ইসলাম, তাদের একটা চেতনা হলো, তাদের একটা আইডিওলজি হলো কি? তাদের আইডিওলজি হলো মওদুদিবাদ। তারা মওদুদির আদর্শে, গোলাম আজমের আদর্শে, নিজামীর আদর্শে তারা রাজনীতি করে। কিন্তু আপনার আদর্শ কি? আপনার আদর্শ আপনার বাবা শফিউল আলম প্রধান। এর বাইরে আপনি না। আপনি এর বাইরে যদি যান তাহলে সেকেন্ড স্টেপে যেতে হবে জিয়া রহমান। এরপরেও যদি মনে করেন যে না, জিয়া রহমানকে আপনি চান না, তাহলে আপনাকে সরাসরি আওয়ামী লীগের চেতনা নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ তাদের নিজস্ব চেতনা নিয়ে রাজনীতি করে, জিয়া রহমান শেখ মুজিবের চেতনা নিয়ে রাজনীতি করে, বিএনপি তাদের নিজস্ব চেতনা নিয়ে রাজনীতি করে, জিয়া রহমান চেতনা নিয়ে রাজনীতি করে। তাহলে ধরেন আপনি আপনার আদর্শ, আপনার চেতনা, আপনি কোন চেতনায় রাজনীতি করছেন সেটাও একটা বড় ধরনের ফ্যাক্ট। আজকে জানি আমি, আমাকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন, কমেন্ট সেকশনে অনেক গালিগালাজ করবেন। আমি এই বিষয়গুলো জানি, অবগত। যারা দেখছেন তাদের মধ্যেও অনেকেই গুপ্ত জামাত, গুপ্ত শিবির, গুপ্তবট বাহিনী রয়েছেন, তারা আমাকে গালিগালাজ করবে। বিষয় আসলে ক্লিয়ার হওয়া উচিত।
কি হচ্ছে আর কি করা দরকার, কাদের মাধ্যমে আপনারা মানে ব্যবহার হচ্ছেন, বিষয়গুলো স্পষ্ট প্রমাণ মানে প্রকাশ্যে আনা উচিত বলে আমি মনে করছি। তো সেই ক্ষেত্রে এই যে রাশেদ প্রধান, আপনি জামাতের গুপ্ত দায়িত্ব পালন করলেন, জামাতের পা চাটা গোলাম হলেন, আপনি তাদের নিয়ে কথা বললেন, আপনি এমন কথা বললেন যেটা আসলে মানুষকে মানুষ হিসেবে বলা উচিত না। একজন সুস্থ মানে মস্তিষ্কের মানুষ এই ধরনের বক্তব্য দিতে পারে না, কথা বলতে পারে না, এই ধরনের মন্তব্য করতে পারে না। মন্তব্য করার একটা জায়গা আছে। আপনি আবার সেটার ব্যাখ্যা দিয়েছেন বটে, যদিও আপনার প্রোফাইল ফেসবুক পেজে আপনি দিয়েছেন, সেখানে যে অসঙ্গতিটা আমরা দেখেছি, আপনি এক ধরনের মানে বোঝানোর চেষ্টা করেছেন। ওই যে শাক দিয়ে মাছ ঢাকে না, সেটার মতো হয়েছে আর কি। এই শাক দিয়ে মাছ ঢাকার মতো আপনি কোলাঙ্গার বলেছেন, সেই কোলাঙ্গারের সিস্টেমটাও আপনি ওইভাবেই ঢাকার চেষ্টা করেছেন। আসলে আপনার বাবা তিনি মহসিন হল সহ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টি খুন করেছেন, এই যে খুনের আসামি ছিলেন, সেই জায়গা থেকে আপনার বাবা জিয়াউর রহমানের যে শিথিল আইনি প্রক্রিয়া, তার মধ্য দিয়ে আপনার বাবা সেখান থেকে মুক্ত হলেন, এবং মুক্ত হওয়ার পরে রাজনীতি করলেন। যারা প্রশ্রয় দিয়ে, যারা রাজনীতি করার সুযোগ তৈরি করে দিলেন, যারা আপনাকে এত নিরাপদ একটা পরিবেশ তৈরি করে দিলেন, শেষ পর্যন্ত তাদের পিঠেই আপনারা ছুরি মারলেন। এরকমই তো, তাই না? জামাতে ইসলামের পক্ষ নিয়ে আপনি বিএনপির বিশাল ক্ষতি করার চেষ্টা করলেন। বিএনপি আসলে কি ক্ষতিগ্রস্ত হলো, নাকি ক্ষতিগ্রস্ত হলেন আপনি, নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার রাজনৈতিক দল, নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে সামনের আপনার রাজনৈতিক ক্যারিয়ার? আপনি যে বাচালতা করছেন, আপনি একজন মন চাচ্ছে তাকে আপনি গোলাঙ্গার বলে দিচ্ছেন, আপনি মন চাচ্ছে দালাল বলে দিচ্ছেন, আপনি মন চাইছেন শফিকুর রহমানকে আপনি জনগণের প্রধানমন্ত্রী বানিয়ে দিচ্ছেন। আসলে জনগণের প্রধানমন্ত্রী হওয়ার মতো সক্ষমতা, ফিটনেস শফিকুর রহমান সাহেবের আছে? তিনি ভোট পেয়েছেন 26,000, তিনি যেখানে মেকানিজম করেছেন 85,000-এর, সেখানেও তিনি ভোট পান 26,000। তার মানে যাদেরকে তিনি মেকানিজম করে নিয়ে এসছেন তারাই তাকে ভোট দেয়নি। অর্থাৎ শফিকুর রহমান সাহেব যতই চেষ্টা করুক না কেন, তিনি আসলে প্রধানমন্ত্রী কিংবা একটা রাষ্ট্র পরিচালনার জন্য মেধাসম্পন্ন ব্যক্তি নন। আর সেই জন্য জনগণ কোনোভাবেই তাকে ভোট দিয়ে কখনো মানে ক্ষমতার চেয়ারে বসাবেন না। আরেকটা বিষয় খুব ক্লিয়ার, বাংলাদেশের আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন, তাহলে আপনার এই চেতনাটা থাকা উচিত ছিল রাশেদ প্রধান। আমি আপনাকে বলছি, যদি আপনি বলেন বীর মুক্তিযোদ্ধা আপনার বাবা, তাহলে একজন মুক্তিযোদ্ধার সন্তান কিভাবে রাজাকারের সাথে জোট করে, কিভাবে রাজাকার মানে দলের সাথে, এই জামাতের সাথে জোট করে, আপনি বলেন তো? আপনার বাবা মুক্তিযোদ্ধা? প্রশ্ন ওঠে, সেটা কি আসলে আদৌ সঠিক মুক্তিযোদ্ধা নাকি না ভুয়া কোনো মুক্তিযোদ্ধা? সে বিষয়ে কিন্তু প্রশ্ন আসে, যদিও আমি সেই প্রশ্নে যাচ্ছি না। তবে আমার যে মূল মন্তব্যের বিষয়, রাশেদ প্রধান আপনি রাজাকারদের পক্ষে চলে গেলেন, তাদের সাথে কথা বললেন, হ্যাঁ, তাদের পক্ষ নিয়ে গুণগান গাইলেন, আপনি মুক্তিযোদ্ধার পক্ষে না বিপক্ষে চলে যাচ্ছেন। এটা কারণটা কি? এটার মানেটা কি? আপনি আসলে কিসের কাছে ধরা খেয়েছেন, কিসের কাছে আপনি বিক্রি হয়েছেন? বিষয়টা জানা দরকার না? বিষয়টা অবশ্যই জানা দরকার। এই যে জামাতের মুখপাত্র হয়ে কাজ করছেন, জামাতের হয়ে আপনি কথা বলছেন, অথচ আপনি দাবি করছেন আপনি মুক্তিযোদ্ধার সন্তান। যে জামাতে ইসলাম সংসদে দাঁড়িয়ে বলছেন যে এই যে মুক্তিযোদ্ধা কাদেরকে বলা হয়, সেই মুক্তিযোদ্ধার একটা সংজ্ঞা হলো যারা সেই সময় রাজাকার, আল বদর, আল শাম, পাকিস্তান সেনাবাহিনী তাদের বিপক্ষে যুদ্ধ করেছে, হ্যাঁ, এবং জামাতে ইসলামের বিপক্ষে যুদ্ধ করেছে, তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা। এই যে মুক্তিযোদ্ধার সংজ্ঞাতে জামাত ইসলাম আপত্তি জানালেন, সেখান থেকে জামাত ইসলামের নাম বাদ দেওয়া বিষয়ে নাম বাদ দিতে হবে। আপনি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে, আপনি শফিউল আলম প্রধানের সন্তান হয়ে কিভাবে সেটি মেনে নিয়েছেন বলেন? এবার একটু আমি আপনার কাছ থেকে প্রশ্ন জানতে চাই। অনেক শুয়োরের বাচ্চা আছে যারা গালিগালাজ করে এই ধরনের ভাষায়, যদি আমি এভাবে তাদেরকে
রিয়েক্ট করে এই ধরনের কথা বলতাম, তাহলে মানুষ আমাকে বলতো আমি তাদেরকে খারাপ ভাষায় গালিগালাজ করছি। আমি সেগুলো এই ধরনের কোনো ভাষাই তাদেরকে গালি দেব না বলে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। অনেকে আমাকে অনেক ধরনের বাজে মন্তব্য করবেন, বাজে কথা বলবেন, কমেন্ট সেকশনে উন্মুক্ত দেওয়া আছে, তারা কথা বলবেন, কিন্তু এই যে আমি একটু আগে একটি শব্দ বললাম, সেই শব্দে আমি কোনোভাবেই তাদেরকে গালি দিতে প্রস্তুত নই। কারণ আমার পারিবারিক শিক্ষা এবং আমার নৈতিকতা, মানে নৈতিক জায়গা থেকে আমি কোনোভাবেই কোনো কাউকে আমি এই ধরনের কথা বলতে পারি না। তো এই ধরনের এই যে চরিত্র যাদের, তাদের সাথে আপনি জোট করলেন, তাদের মুখপাত্র হয়ে কাজ করলেন, তাদের কারণে আপনার নিজের ইজ্জত বিক্রি করলেন, আপনার দলের ইজ্জত বিক্রি করলেন, আপনার বাবার ইজ্জত বিক্রি করলেন, শেষমেশ আপনি নিজেই দালাল হয়ে দাঁড়িয়ে গেলেন। কারণটা ভাই কি? সামনের দিন খুব কঠিন মোড় যেতে পারে। জামাতে ইসলামের কাছে নিরাপদ বাংলাদেশ নয়। জামাত ক্ষমতায় থাকলেও যে ধরনের খারাপ অবস্থা হতো, বরং তার থেকে আরো বেশি খারাপ অবস্থায় বিরোধী দলে আসার কারণে। জামাত এক ভয়ঙ্কর খারাপ দুশ্চরিত্রের নাম। ধন্যবাদ, ভালো থাকবেন।